কিচেন রুমের পাশ দিয়ে যেতে অদ্ভুত ধরনের একটা আওয়াজ কানে ভেসে আসলো। আমার মনে হচ্ছে ভেতরে কোনো কিছু চলছে। এজন্য খুব আগ্রহ নিয়ে কিচেন রুমের ভেতরে একটা উঁকি দিলাম। ভেতরে একদম স্পষ্ট করে দেখা যাচ্ছে আমার সৎ বাবা আমার চাচাতো বোনকে পিছন থেকে জড়িয়ে ধরে আসে, আর অপর দিকে আমার চাচাতো বোন হাসাহাসি করে রান্না করছে। এগুলো দেখে আমার রাগ নেমে সেই উঠে গেল। এতটুকু বড় হয়েছি, আজ পর্যন্ত আমার আম্মু আমাকে বলতে পারবে না আমি কোনোদিন তাদের সাথে রাগ করে কথা বলছি। সবসময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমার চোখের সামনে যা হচ্ছে এগুলো দেখে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে, মন বলছে ওদের দুজনকে জায়গায় খুন করে ফেলি। হঠাৎ মনে হলো আমার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। চোখে হাত দিয়ে দেখি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আরে পড়বে না কেন? ভালোবাসার মানুষের সাথে কেউ সব নোংরামি করলে তখন কি আর নিজেকে ঠিক দেখা যায়? আমার এই চাচাতো বোন, ওর নাম মায়া, দেখতে শুনতে একদম পরীর মতো। যে কোনো মানুষ ওকে একবার দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য নিশ্চিত। আমি ওকে এই পর্যন্ত 3বার প্রপোজ করেছি, এর বিনিময়ে শুধু থাপ্পড়ই খেয়েছি। যখনই বলি আমি তোরে ভালোবাসি অনেক অনেক, যা বলার বাইরে, তখন বলে দেখ, তুই আমার চাচাতো ভাই, এর বেশি কিছু না। আর এটা মাথায় রাখিস, আমি তোর থেকে 2 বছরের সিনিয়র। শেষবার যখন বলেছিলাম ভালোবাসার কথা, তখন উত্তরে আমাকে বলছিল আর কোনোদিন যদি এসব কথা বলিস, আমি চাচির কাছে বিচার দিব। আরও নানাভাবে বকা দিয়েছিল। এরপর থেকে আমি ওর পিছু আর নেই না, বলি দূর থেকেই ভালোবাসা সুন্দর। যদি আমার কপালে লেখা থাকে তাহলে একদিন অবশ্যই এই মায়া আমার বউ হবে। এই আশায় দিন যাচ্ছিল আমার, কিন্তু আজকে ভিতরে যা দেখছি মনটা চাইছি ওদের টুকরো টুকরো করে কেটে ফেলি। আমার সৎ বাবা মায়ের সাথে এখন কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এসব দেখতে পাবো না বলে রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে চোখে মুখে কিছুটা পানি দিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। জোরে একটা চিৎকার দিয়ে বললাম, আম্মু, আম্মু। আম্মু তাদের ভেতরে এসে বলল, কি হয়েছে বাবা? তুই হঠাৎ এভাবে জোরে চিৎকার দিলি কেন? আম্মুর পিছনে পিছনে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবাও চলে আসলো। তবে মায়া কাপড় ঠিক করতে করতে ভিতরে ঢুকছে, যা দেখে আমার রাগ আরও দ্বিগুণ হয়ে গেল। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম, 10 মিনিট হলো আমি বসে আছি, কিন্তু আমার কফি এখনো আসে নাই। তোমরা সবাই কি করছিলে? আমি কি ঘুম থেকে উঠে এখানে সারাদিন বসে থাকবো নাকি? আম্মু আমার কাছে এগিয়ে এসে বললো। বাবা, তোর হঠাৎ কি হয়েছে? আমি সাথে সাথে আম্মুর হাত সরিয়ে বললাম, তুমি শোবে না আমাকে। আজকে সকালে রান্না করতে কে গিয়েছিল? মায়া ভয়ে ভয়ে বললো। আমি এবার আমি মায়ের দিকে চোখ গরম করে বললাম, আমি কি এই বাড়ির কাজের ছেলে? আমাকে তোর কি মনে হয়? আর সকালে তুই রান্না করছিলি ভালো কথা, কিন্তু বলতে গিয়েও থেমে গেলাম দরজার কাছে। এবার চাচা চাচিও এসে হাজির। আমার রাগ দেখে সবাই বোকা হয়ে গেল মনে হয়, কারণ কখনোই আমি আমার পরিবারের সাথে এভাবে রেখে কথা বলি নাই। আমার সৎ বাবা এখন চুপটি করে দাঁড়িয়ে আছে, মনটা চায় একে ধরে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলি। এবার আম্মু আমার হাত ধরে বিছানার উপর বসিয়ে বললো, কি হয়েছে বাবা, আমাকে বল তোর কি হয়েছে? সবাইকে যেতে বলে আম্মু। আম্মু ইশারা করতেই সবাই বাইরে চলে গেল। তবে যাওয়ার আগে মায়া আমার সৎ বাবাকে কি জানি ইশারা করলো। তবে আমি এসব কিছুই বুঝলাম না। আমি যেগুলো দেখে আর সহ্য করতে পারছি না। সি। আম্মু এবার আমার মাথায় হাতিয়ে দিতে দিতে বলল, এতদিন পর আমি আমার ছেলের রাগের চেহারা দেখতে পারলাম। খুব কিউট লাগে, তুই তখন রেগে যাস। আমি কোনো কিছু না বলে আম্মুকে জোর ধরে আর কান্না আটকে রাখতে না পেয়ে কান্না করে দিলাম। চোখের সামনে যদি নিজের ভালোবাসার মানুষ এসব করে বেড়ায় তখন কেমন লাগতে পারে বলেন? মনে হয় যেন কেউ কলিজায় আঘাত করে চলে গেল। আম্মু এবার হাত দিয়ে আমার মাথার চুল ধরে বলল, কি হয়েছে বাবা তোর? হঠাৎ করে এমন করছিস কেন, আমাকে বল কি হয়েছে? কান্না করতে করতে বললাম, সব শেষ হয়ে গেছে আম্মু, আমার সব শেষ হয়ে গেছে। আরে কি শেষ হয়েছে বলবি তো? কিছু না আম্মু, তবে আজকে আমার আব্বার কথা খুব মনে পড়ছে। যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো তাহলে এসব কখনো হতো না। হঠাৎ বাবার কথা মনে পড়লো যে? তুমি বুঝবে না আম্মু। চোখের পানি মুছে আম্মুর কোলের উপর শুয়ে বললাম, যদি ওরা নেগেটিভ কোনো কিছু করে না আমি ওদের ছাড়বো না, দেখে নিও তুমি। আরে কি হয়েছে বলবি তো? সেই কখন থেকে উল্টো পাল্টা কি সব বলে যাচ্ছিস? লাদেন তোর কফি। সামনে দেখি মায়া কপি হাতে আমার রুমের সামনে হাজির হয়েছে। আম্মু মায়ের হাত থেকে কপের মগটা নিয়ে বলল, আমার ছেলের কথায় রাগ করলি কি মা তুই? মায়া হাসি দিয়ে আমার পাশে বসে আমার গাল টেনে বলল, আমি তো আজকে অনেক খুশি হয়েছি, আমার ছোট ভাইয়ের রাগী চেহারাটা দেখতে পেলাম অনেক দিন পর।
আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু এই মেয়েকে এখান থেকে যেতে বলো। আমার মন মানসিকতা এমনিতেই আজকে ভালো নেই, নইলে আমি যা ইচ্ছে তাই করে ফেলবো। মায়া মুখ বাঁকিয়ে বলল, দেখো চাচি আম্মা, তোমার ছেলে এসব কি বলে? আচ্ছা লাদেন, তুই কি আজকে সকালে গাজা? আম্মু। আমার ধমক শুনে মায়া উঠে চলে যাচ্ছে আর আস্তে করে বলল, হঠাৎ এই ছেলের কি হয়েছে যে সব সময় আমার পেছনে পড়ে থাকে আর আজকে? মনে মনে বললাম, এটাই কি সেই মায়া যাকে দেখলে আমার বুকের মাঝে ঝড় বয়ে যেত? এটাই কি সেই মায়া যার কথা আমি হাজারবার চিন্তা করে সময় কাটিয়ে দিতাম? আসলে মানুষ ঠিক কথাই বলে, ভিতরে সদরঘাট উপরে ফিটফাট। এই কথার আর কাজের আজকে মিল পেলাম। কিন্তু আমার সৎ বাবা আর মায়া কি করতে চাইছে আমাকে সব জানতে হবে। শুধু জানতে নয়, আমাকে এই রহস্যময় কাহিনী খুঁজে বের করতেই হবে। কোনো কিছু হওয়ার আগে হঠাৎ একটা জিনিস চোখে ভেসে উঠলো। মায়ের পেটটা কেমন জানি বড় বড় দেখাচ্ছে না কোনোভাবে। ও তো আবার তোর আমি সব উল্টাপাল্টা কী চিন্তা করছি, হয়তো তার প্রেমে লিপ্ত, কিন্তু এইসবের নয়। তবে সকালে যা দেখলাম, না না, আর মিলাতে পারছি না। আম্মু ধপ করে আমাকে টেনে তুলে বলল, তোর কি হয়েছে রে? একবার রেগে যাস, আরেকবার কান্না করিস, আরেকবার চিন্তায় মগ্ন। এসব কি হ্যাঁ? সকাল সকাল আমি কি তোর সার্কাস খেলা দেখতে এখানে আসলাম, আর মেয়েটাকে এভাবে বকা দিলি কেন? আম্মু আমি এখন কিছু বলতে পারবো না, যাও তুমি গিয়ে তোমার কাজ করো, আমাকে একা থাকতে দাও তো একটু। আম্মু দাঁড়িয়ে বলল, কি ছেলে যে আমি জন্ম দিলাম, না কিছু বলে না কারো কথা শুনে। আচ্ছা থাক তুই, আমি গেলাম। যদি কিছু লাগে তো আমাকে বলিস কেমন, আমি এনে দিবনে। আর কাউকে সাবধান, বিরক্ত করিস না। এই বলে আম্মু রুম থেকে বের হয়ে গেল। আসলে আমাদের দুই পরিবার মিলে একই বাসায় থাকি। আমার চাচার 3 মেয়ে, একজনের বিয়ে হয়ে গেছে আর ছোটজন বিদেশে পড়াশোনা করে। আর এই মায়া হলো 2 নম্বর। আমি আমার মা বাবার একমাত্র সন্তান, খুব আদরে। এখনও আম্মু আমাকে অনেক আদর করে। তবে আমার আসল বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর আম্মু মানসিকভাবে ভেঙে পড়ে। কয়েকদিন যেতে না যেতেই হঠাৎ একদিন আমি কলেজ থেকে এসে শুনি আম্মু নাকি বিয়ে করে স্বামী নিয়ে আসছে। যত হোক উনি আমার মা, তাই সেদিন কিছু বলি নাই। যদি উনি ভালো থাকেন। আমার সৎ বাবা, তার বয়স মূলত আমার থেকে 4 কি 5 বছর বেশি। আবার তিনি একটু হুজুর টাইপের, আমার সাথে বেশি একটা জমে না, দরকার পড়লে কথা বলে মেরে না। কিন্তু আজকে নিজ চোখে যা দেখলাম না, সেটা হয়তো ভুলার মতো না। তবে মায়া কীভাবে, সি সি, ওর মন মানসিকতা এতটা নিচ হতে পারে যে এটা আমি কখনো জানতামও না। হঠাৎ বাইরে আবার কিসের জন্য আওয়াজ শুনলাম। রুম থেকে বের হয়ে দেখি আমার সৎ বাবা ডিজিটাল প্যাডের সাথে ম্যাচিং করে শার্ট আর জুতা পরছে। এসব দেখে আমার আম্মু আবার প্রশংসা করছে। হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা সেরে এসব পরলো কেন? কাহিনী তো কিছু আছে। আমার কাছে এসে আম্মু বলল, দেখ তো তোর বাবাকে আজকে কেমন লাগছে। আমি আম্মুকে অখুশি করতে পারবো না, তাই ফোনটা কানের কাছে নিয়ে বললাম, একটু বল। অযথা কথা বলতে বলতে আমি আমার রুমের দিকে যাচ্ছি। আম্মুকে হাতে ইশারা করে বললাম, দাঁড়াও আম্মু, আমি ভেতর থেকে আসছি। ভিতরে গিয়ে আবার বিছানার উপর গিয়ে বসলাম। আর মনে মনে চিন্তা করছি আমাকে ওদের উপর নজর রাখতে হবে। দূর থেকে দেখতে পাচ্ছি আম্মুর পিছনে মায়া দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি মায়া আমার সৎ বাবার পকেটে সাদা একটা কাগজের টুকরো দিল। লাফ দিয়ে উঠে টেবিলের ড্রয়ার থেকে পিস্তল নিয়ে যে রুম থেকে বের হতে যাব, তখনই মনে পড়লো আমি সব কি করছি। গরম গরম সব কাজ করলে তো হয় না। পিস্তলটা মূলত নিজের সেফটির জন্য রাখি আমি। ফোনটা বের করে মিতুকে কল দিলাম। মিতু হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের এখানকার সরকারি হাসপাতালে একজন ডাক্তার। আমার আরেকজন বেস্ট ফ্রেন্ড হলো রিপন। আমি যদি জীবনের বেশিরভাগ সময় কাটাই, তাহলে হিসাব করে দেখা যাবে ওদের সাথে জীবনে আনন্দময় মুহূর্তগুলো কাটিয়েছি। আর রিপন হলো একজন কৃষক, ওর সম্পর্কে এখন বলবো না, সাথে থাকেন। মিতু ফোন রিসিভ করে বলল, হুম, লাবু বল। মিতু আমাকে এই নামেই বেশি ডাকে। আচ্ছা মিতু, আমি যদি দুজন মানুষকে খুন করি, তাহলে আমার কি সত্যি সত্যি জেল হবে নাকি ফাঁসি? ফোনের পাশ থেকে মিতু হাসতে হাসতে বলল, খুন আবার করবি তুই? আজকে আমি জানিস মন খুলে হাসলাম। তুই তো ভালোই জোকস করতে পারিস দেখি। মিতু দেখ, আমি কিন্তু একদম মজা করছি না, তুই আমার কথার উত্তর দে শুধু। দেখ ভাই, তোর আজাইরা প্যাজের উত্তর আমি দিতে পারবো না। এবার আমি মন খারাপ করে বললাম, থাক, তুই তোর আর বলতে হবে না। দেখিস সত্যি আমি একদিন ওদের খুন করবো। শুধু আমার সাথেই কেন এমন হয়? কি অপরাধ করছি আমি? লাদেন, ওই লাদেন, তোর কি হয়েছে বল তো হঠাৎ করে? কি বলবো, অনেক কিছু হয়েছে। আচ্ছা, তাহলে হাসপাতালে চলে আয় রিপনকে নিয়ে। আমার হাতে কিছু কাজ আছে, আগে কাজটা শেষ করি। ফোনটা কেটে দিলাম। আচ্ছা, সকালে কি আমার চোখের দেখা ভুল ছিল? হতেও পারে, আবার নাও হতে পারে।
কিছুক্ষণ পর আম্মু ডেকে বললো নাস্তা করতে। রুম থেকে বের হয়ে টেবিলে গিয়ে বসতেই চাচা বলল, কি ভাতিজা, তাতে এত রেগে গেলে কেন? আমি মাথা নিচু করে বললাম, এই চাচা এমনি একটু মজা করলাম। চাচি আম্মা সবাইকে খেতে বলে আমাকে বলল, লাদেন, তোর বড় বোনের জন্য একটা সম্বন্ধ আসছিল, তুই একটু খোঁজখবর নিয়ে দেখিস তো। চাচির বলা কথাটা শুনে যেন আমার বুকের ভেতরে একটা মোচড় দিয়ে উঠলো। হাত থেকে রুটিটার নিচে পড়ে গেল। মায়া আমার দিকে তাকে একটা হাসি দিয়ে ইশারা করে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তোর আমাকে নিয়ে এত চিন্তা কেন? আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে বাবা তোর? না আম্মু কিছু না। টেবিলের নিচ থেকে রুটিটা নিতে গিয়ে দেখি মায়ের দেওয়ার চিঠিটা সৎ বাবার পকেটে ভেসে আছে। হালকা করে দেখে যাচ্ছে। আজকে পা শুধু এই পর্যন্ত দেখতে পেলাম। মনে মনে আন্দাজ করে নিলাম হয়তো পার্কে ঘুরতে যেতে বলছে। রুটিটা রেখে বললাম, আম্মু আমি আজকে কিছু খাবো না, আমি হাসপাতালে যাবো একটু। পিছন থেকে আমার সৎ বাবা ডেকে বলল, লাদেন এদিকে আসো তো একটু। কি আর করা, ভদ্রতার খাতিরে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। সৎ বাবা আমার হাতে 1,000 টাকা একটা লম্বা নোট দিয়ে বলল, যাও এনজয় করো। আমি আর না দাঁড়িয়ে রুমে চলে যাচ্ছি। মনে মনে বলছি, আমাকে বকশিস দিস না। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আম্মুজান হাসছে। রুমে গিয়ে পিস্তলের 2টা গুলি লোড করে নিলাম আর একটা ছোট চাকু হাতে নিলাম। দরজা দিয়ে বের হতেই পিছন থেকে আম্মু বলল, তাড়াতাড়ি বাসায় আসবে, এত আড্ডা দিবি না কিন্তু। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে যেতেই মনে হলো যেন কেউ আমার পিছু করছে। আমার জানা মতে আমার কোনো শত্রু নেই, তবে কে আবার আমার পিছু করবে? হয়তো এটা আমার মনের ভুল, তবে সন্দেহজনক মনে করে পিছনে তাকিয়ে কোনো কিছুই দেখতে পেলাম না। রিপনদের বাড়ির কাছে আসতেই অনেকগুলো ছেলে এসে আমাকে ধরে গাড়ির ভিতরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি যে কাউকে আটকে বলবো আমাকে মারার কারণ কি, সেই সময়টাও আমাকে দিল না। আমাকে প্রায় আধমরা করে একটা ছেলে আমাকে উদ্দেশ্য করে বলল, তোরে এমনি এমনি মারি নাই, আমাদের টাকা দেওয়া হয়েছিল এই জন্য মারলাম। আর তোরে তোর আপনজনই মারতে বলেছি। সি, এমন আত্মীয় স্বজন থাকার চেয়ে না থাকাই ভালো। এগুলো বলেই ছেলেগুলো চলে গেল। আমি রাস্তার পাশে পড়ে আছি। হঠাৎ দেখে রিপন একটা লাঠি নিয়ে কোথাও যেন যাচ্ছে। আমি হাত দিয়ে ইশারা করলাম। রিপন আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে আমাকে ধরে বলল, বন্ধু তোর কি হয়েছে? আমি হাতে ইশারা করে বললাম, এখন আমি কিছু বলতে পারবো না, আমাকে আগে হাসপাতালে নিয়ে যা। আমার কথা মতো রিপন তাই করলো, কিন্তু আমি আর চোখ খুললে রাখতে পারলাম না। আপনি আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন আমার জ্ঞান ফেলো তখন তাইকে দেখি আমার পাশে মিতু আর রিপন বসে আছে। মিতু আমার দিকে এগিয়ে এসে বলল, তাহলে শেষমেশ তোর জ্ঞান ফিরল? আমিও মজা করে বললাম, কেন তুই কি চাইছিলি আমি মারা চাই? মিতু রাগের চেহারা নিয়ে বলল, কি হয়েছে কাহিনী বলতো, আর এসব ফালতু কথা রাখ। রিপন আমার দিকে তাকিয়ে বলল, আমাদের এখানে ছেলেপেলে কি তোরে? আরে না রিপন, ওদের কি সেই সাহস আছে আমাকে মারার? এখানে কাহিনী তো কিছু আছে, তা আমাকে খুঁজে বের করতে হবে। ও শেট, আমি তো ভুলে গেছি রিপন, আমাকে একটা সাহায্য করতো। বল কি করতে হবে? আমি রিপনকে সব কিছু বুঝিয়ে পাঠিয়ে দিলাম। মিতু এবার আমার দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে সত্যি করে বল তো। আবার মায়া তো তোরে আবার। হাসি দিয়ে বললাম, আমার কপালে সুখ দেখা নাই রে, সব শেষ হয়ে গেছে আমার। আরে কি হয়েছে বলবি তো? বললে কি তুই বিশ্বাস করবি বল? জানি বিশ্বাস করবি না, তাই বলেও লাভ নেই। আরে বল না। আর তোরে কে মারল আমাকে শুধু একবার বল, পরে দেখ আমি কি করি। সকালে কি কি হয়েছিল আমি মিতুকে সব বুঝিয়ে বললাম। আমার কথা শুনে মিতু উল্টা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি রাগের চেহারা নিয়ে তাকে বললাম, মিতু। মিতু এবার হাসি থামিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানি তোর সৎ বাবাকে তোর পছন্দ নয়, শুধু আন্টির কারণে কিছু বলিস না। শুধু তুই আন্টির কারণে কিছু বলিস না, তাই বলেই তুই তোর ভালোবাসার নামে এসব উল্টোপাল্টা কথা বলতে পারলি? আমি জানি মায়া কতটা ভালো একটা মেয়ে, যেই মেয়ে কিনা কোনো ছেলের সাথে বাইরে পর্যন্ত কথাই বলে না, আবার সেই মেয়ে এসব করবে। তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম? এটা তো হতে পারে না কোনো দিনই। আর তোর সৎ বাবা যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার সম্পর্কে এসব কিভাবে বলতে পারলি? একটুও কি তোর মুখে বাঁধলো না? আমার মনে হয় কি তুই এক ঢিলে 2 পাখি মারতে চাস না। এখন মায়া তোরে পাত্তা দেয় না, আবার তোর সৎ বাবাকে তোর পছন্দ নয়। তুই দুজনকে একসাথে ফাঁদে পেলে তুই মজা নিতে চাস,
আমি যদি ভুল কিছু না বলি তাহলে এটাই হলো আসল সত্যি কথা। এই বলে কথা বলা বন্ধ করলো। আমি মায়ের দিকে তাকে একটা হাসি দিয়ে বললাম, একটা কথা কি জানিস, বিপদের সময় সবাই পর হয়ে যায়। আজকে তুইও তাই বুঝিয়ে দিলি। আমি যে তোর বেস্ট ফ্রেন্ড, তার কোনো দাম নেই তোর কাছে। পকেট থেকে মানি ব্যাগ বের করে 1,000 টাকা বেডের উপর রেখে বললাম, তোর হাসপাতালের বিল, আসি, ভালো থাকিস ভাই। এই বলে যে বেড থেকে উঠবো, অমনি কিন্তু আমার হাত ধরে চোখ গরম করে বললো, এখানে চুপচাপ শুয়ে থাক, যদি বেশি নাড়াচড়া করিস না তাহলে কিন্তু আন্টিকে বললে এমন মায়ের খাওয়াবো না, জীবনে ভুলবি না। আমি আর কিছু না বলে বেডের উপর বসে বললাম, আমি মানুষটা বেশি ভালো না, বলে শুধু আমার সাথে কেন এমন হয়? আমি কি কারো কোনো ক্ষতি করছি নাকি? কিন্তু আমাকে বসিয়ে রেখে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ঠান্ডা লাসি আমার হাতে দিয়ে বললো, আগে এটা খা, খেয়ে মাথা ঠান্ডা কর, ভেবেচিন্তে সব কিছু করতে হবে। আমি জানি তুই কখনো আমাদের সাথে মিথ্যে কথা বলিস না, কিন্তু আজকে তুই যেই অভিযোগ করলি না, সেটা বিশ্বাস করতে একটু কষ্ট হলো। হঠাৎ দেখি রিপন ফোন করলো। ফোনটা রিসিভ করতে রিপন বলল, লাদেন, তোর কথাই ঠিক, কিন্তু আমি তো এদের চিনতে পারছি না। এরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ছিপায় গিয়ে। হাত থেকে মোবাইলটা রাগে আশা দিয়ে নিচে ফেলে দিলাম। ফোনের সাথে সাথেই দুই টুকরো হয়ে দুই দিকে ছিটকে পড়ে আসছে। পিছন থেকে পিস্তলটা বের করে বললাম, আজকে আমি এদের কাউকে ছাড়বো না। আজকে ওদের একদিন কি আমার যতদিন লাগে লাগবে। মৃত আমার হাতে পিস্তল দেখে ভয় পেয়ে আমাকে জোরে ধরে বললো, লাদেন দেখ, এমনি তো শরীর ভালো না, এখন এসব উল্টাপাল্টা কাজ করিস না। আমার ইচ্ছে করলে ঠান্ডা মাথায় সব কিছু করতে পারি। মিতু তুই আমাকে ছাড়, আজকে আমি ওদের খুন করবই। আমাদের বেস্ট ফ্রেন্ডের কসম, তুই এখান থেকে কোথাও যাবি না। মিতুর কথাটা শুনে আটকে গেলাম। মিতুকে ছাড়িয়ে পিস্তলটা রেখে বললাম, জানিস একটা ছেলে কখন হাতে পিস্তল তুলে নেয়? যখন দেখে তার চারপাশে সবাই শত্রু হয়ে দাঁড়িয়ে আছে, বাঁচার মতো কোনো পথ খোলা থাকে না, তাই শেষ কোনো উপায় খুঁজে না পেয়ে এই কাজটাই করতে হয়। তাই বলে তুই কারোর খুন করবি? তাহলে তুই ফোনে যা কিছু বলেছিলি সব সত্যি কথা? ও মাই গড! মিতু আমাকে একটু বাসায় দিয়ে আসবি? এখন না, বিকেলে যা। এই নে রিপন আবার আমাকে কল দিয়েছে। মিতুর কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, রিপন বল। আরে শালা, সে কখন থেকে তোরে কল দিচ্ছি, কিন্তু তোর নাম্বার বন্ধ বলছে। এখন কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখবো? তুই এখন বাসায় চলে যা। বললি না তো ওরা কারা? পরে বলবো রে, এখন তুই বাসায় চলে যা, এখানে আর আশা লাগবে না, আমার সাথে মিতু আছে। আচ্ছা তাহলে আমি গেলাম। আর তুই বললি না তো তোরে কে মেরেছে? ঠিক আছে, বলাও লাগবে না, আমি সব কিছু খুঁজে বের করে নিব। এই বলে রিপন ফোনটা কেটে দিল। মিতু আমাকে আবার প্রশ্ন করলো, কিরে, কি বললো রিপন? কিছু না। রাগ করলি আমার উপর? এখানে রাগ করার কি আছে? এবার মিতু আমার গাল টেনে বললো, আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা এখন বল, তাহলে এখন কি করতে চাস? কিছুই করবো না, আমি মারা যাবো, ঠিক আছে? যত সব ফালতু প্রশ্ন করিস। এখন আমাকে বাসায় রেখে আসবি নাকি একা একাই আমাকে যেতে হবে বাসায়? চলেন সাহেব, রাগ করতে হবে না। এখান সব ওষুধ আছে, সময় মতো সব কিছু খাবি, তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে। মিতুর পার্সোনাল মাইক্রোতে উঠে যেতে লাগলাম। হঠাৎ দেখি রাস্তায় বড় লম্বা একটু জ্যাম লেগে গেছে। পুলিশ সেনাবাহিনী মিলে রাস্তার গাড়িগুলো সাইড করছে, আর ভিতরে দিয়ে শুধু মাইক্রো আর মাইক্রো যাচ্ছে। মিতু জিজ্ঞেস করলাম, কি রে এখানে কে আসছে আজকে, যার কারণে মিতু আমাকে থামিয়ে বললো, শুনলাম একটা মেয়ে নাকি আসবে নাকি। এর বেশি কিছু জানি না রে, থাকবে আমাদের কি। অনেকক্ষণ পর জ্যাম শেষ হলো। বাসার সামনে গিয়ে গাড়ি থেকে নামতেই মিতু আমাকে ধরে দরজার কাছ পর্যন্ত নিয়ে আসলো। কলমের বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু আমার এই অবস্থা দেখে কান্না করে দিল। আমাকে জোরে ধরে নানা ধরনের প্রশ্ন করতে লাগলো, আমার কি হয়েছে, কে মারছে, ইত্যাদি ইত্যাদি। আম্মুকে কোনো রকম চুপ করে রুম পর্যন্ত গেলাম। বিছানার উপর শুয়ে পড়তেই আম্মু মৃদুকে বলল, আমার এসব কি করে হলো? মিতু আম্মুকে দুই পাশ বুঝিয়ে দিল। কিছুক্ষণ পর মিতুও চলে গেল। বেচারি সরকারি চাকরি করে, তাই সময় কম থাকে ওর হাতে। আম্মুকে প্রশ্ন করলাম, বাসাটা যে আজকে খালি খালি লাগছে, বিষয়টা কি আম্মু? আম্মু আমার মুখে খাবার তুলে দিয়ে বলল, তোর চাচা আর চাচি কক্সবাজার বেড়াতে গেছে, আমাদের সবাইকে যেতে বলছিল, কিন্তু আমি গেলে তোরে দেখবে কে? আর মায়াও নাকি অসুস্থ, তাই যেতে পারি নাই। তোর বাবার সাথে মায়া মার্কেট করতে গেছে।
পরে বললে তো তুই না করে দিতিস। এই জন্য মায়া আজকে তোর বাবাকে বলল। আমিও বলে দিলাম মেয়েটাকে কতদিন হলো বাসা থেকে বের হয় না, এই জন্য বললাম যেতে। আম্মুর কথা শুনে মনটা চাইছে নিজের মাথা নিজেই ফাটে ফেলি। এই খেলাটা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি আমাকে কিছু একটা করতে হবেই। খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো সামনে তাকিয়ে দেখি মায়া আমার সামনে বসা আছে। আমার ঘুম ভেঙে গেছে দেখে মায়া বলল, কিরে লাদেন, তোর এই অবস্থা হলো কি করে? তুই কেন বুঝিস না বল? তোর আর আমার সম্পর্ক কোনো দিনই হয় না। মায়ের কথা শুনে রাগের দুঃখে আমার কান্না করতে ইচ্ছে করছে। কোনো রকম রাগ কন্ট্রোল করে বললাম, আমি তোরে বলছি যে আমি তোরে ভালোবাসি। তুই বলার পর থেকে আমি তোরে এই কথা কখনো বলেছি? রাগ করলি কি? হঠাৎ করে সকালের কাহিনী মনে পড়ে গেল আমার। আমি কার সাথে কি কথাই বা বলছি। সি সি। এবার পা ভাঁজ করে বিছানার উপর বসে মায়ের দিকে তাকিয়ে বললাম, কেন রে শালির ঘরের শালি, তোর কি বুড়ো বেটা পছন্দ? টাকাওয়ালা জামাই লাগবে? আর বিয়ের আগে কি তোমার পেটে বাচ্চা দেওয়া লাগবে? এমন ধরনের ভালোবাসা চাও নাকি 10 বেটা নিয়ে বিছানায়? মায়ের ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে বললো, তোরে আমি এতটা ভালো মনে করতাম আর তুই কি না? ছি ছি। এই নষ্টা শালি, তুই আমার সাথে কথা বলবি না। মায়ের কিছু না বলে কান্না করতে উঠতে রুম থেকে বের হয়ে গেল। এখন আমার রাগ কিছুটা হলেও কমছে আর কন্ট্রোল হয়েছে। যা বলছি না, যদি কথার অর্থ বোঝে তাহলে অবশ্যই বুঝে ফেলবে আমি কি বলতে চাইছি। মায়া হয়তো জানে না যে আমি ওর কুকর্ম সব কিছু জানি। এখন শুধু একটা ভিডিও বানিয়ে আমার হাতে পেলেই ওদের আমি খেলার পুতুল বানাবো। আমাকে ভালো থেকে খারাপ বানিয়ে না। এখন দেখ আমি কি করি। প্রায় 10 মিনিট পর মায়ের সাথে আম্মু আমার রুমে প্রবেশ করলো। মায়া কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে। এসব দেখে আমার শরীর আরও জ্বলে যাচ্ছে। কুকাম করে আবার ভাব দেখায়, দাঁড়া মায়া, তোর জন্মের ঠিক করা করবো। আম্মু সরাসরি আমার সামনে এসে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিয়ে বললো, আমি তোরে এই শিখালাম ছোট ভাই হয়ে বড় বোনকে ভালোবাসার প্রস্তাব দিস? ছি ছি ছি, লজ্জা করে না তোর? ও তোর চাচাতো বোন হয়, আবার তোর থেকে সিনিয়র। তুই কিভাবে এমন করতে পারিস? আবার আজে বাজে কী সব কথা কি বলিস? তাকে দেখি মায়া আমার দিকে চোখ টিপ দিয়ে মুচকে হাসছে। আমি এবার বিছানার উপর বসে বললাম, আম্মু জানো, যখন আমি বড় থেকে ছোট হয়েছি তখন আমি শুধু একটা ভুল করেছি, এই মায়াকে প্রেমের প্রস্তাব দিই। আর এখন জানো ওর চেহারা দেখতে আমার ঘৃণা করে। যার ভিতরে এত নোংরামি ভরা তাকে কিনা আমি শেষমেশ প্রেমের প্রস্তাব দিয়েছি। ওকে তো আমার বড় বোন বলতেও লজ্জা করছে। নষ্টা কোথাটা। মায়া আবার কান্না করে বলল, দেখো চাচি, তোমার সামনেও। আম্মু কিছু না বলে রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর লম্বা একটা লাঠি এনে আম্মু আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি জানি আমাকে যেমন আমার আম্মু ভালোবাসে ঠিক ততটা মায়াকেও। অনেকক্ষণ মারার পর আম্মু ক্লান্ত হয়ে পড়লো। হঠাৎ করে আমার সৎ বাবা রুমে ঢুকে আম্মুকে আটকে বললো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? নিজের সন্তানকে কেউ এভাবে মারে? সৎ বাবা আম্মুকে কোনো রকম বুঝিয়ে রুমের বাইরে নিয়ে গেল। এবার মায়া হাসি মুখে বলল, আমাকে খারাপ বলার পরিণাম দেখছো? আর কখনো আমার পিছনে লাগতে আসবি না। যদি আমার পিছু নেস না তাহলে তো দেখলিই আমি কি করতে পারি। সাবধানে থাকবি আমার থেকে, ঠিক আছে? এই কথা বলে মায়াও চলে গেল। শরীর থেকে শার্টটা খুলে দেখি অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। এই সময়ে আবার রিপন কল করলো। ফোনে রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে রিপন বলল, তোরে যারা যারা মেরেছি আমি সব কটাকে বেঁধে রেখে ইচ্ছা মতো মারলাম, এখনও বাধা আছে। কিন্তু আমার মাথায় ধরছে না তোর সৎ বাবা তোরে কেন মারতে চায়। তাদের মাঝে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? রিপনের কথাগুলো শুনে আমি বললাম, রিপন ওদের তুই ছেড়ে দে, আমি তোর সব কিছু বলবো, একটু অপেক্ষা কর। এখন আমাকে এটা বল তো, তুই ওদের কীভাবে ধরলি? তুই হয়তো জানিস না আমি কাদের সাথে চলাচল করি। হাত দিয়ে ইশারা করলেই সব কটা লাশ পড়ে যেত। কিছুকার কাজ করি বলে আমাকে এত শান্ত মনে করিস না? আমার বেস্ট ফ্রেন্ডের গায়ে কেউ হাত দিবে আর আমি সেটা কখনো হতে দিতে পারি বল? আচ্ছা আজকে কি তোর বাসায় আসবো নাকি? না, তার আর দরকার নেই। আজকে আম্মুর মেজাজ পুরো গরম হয়ে আছে রে। ফোন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, ফোনে রেখে চিন্তা করছি আমি আমার ঘরেই দুধ কলা দিয়ে সাপ পুষি না, আর সেই সাপ আমাকেই মারার চেষ্টা করছে। সারবো না আমি কাউকে। এসব চিন্তা করতে করতে আয়নার সামনে চলে গেলাম। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি শরীরে অনেক জায়গা থেকে রক্ত পড়ছে। আমি যখন রেগে যায় তখন তিনি তার রাগ কন্ট্রোল করতে পারে না। কিন্তু আজকে যে মায়ের মিথ্যা কথা বলে আমাকে এইভাবে মার খাওয়ালো, কথা শুনে আমার রুমের বাইরে থেকে কে জানি দরজায় টোকা দিচ্ছে। আমি একটু জোরে বললাম, বাইরে কে? কি লাদেন, আমি মিতু, তাড়াতাড়ি দরজা খোল। আমাকে মেরে মিতুকে আম্মুই হয়তো কল করে বলছে এখানে আসতে। দরজা খুলে দিলাম। মিতু আমাকে দেখে জোরে একটা চিৎকার দিয়ে বলল, লাদেন, তোর শরীর বেয়ে এত রক্ত পড়ছে কেন? আম্মু আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। মিতুর চিকিৎসা শুনে আম্মু আমার দিকে চোখ বড় করে তাকালো। মিতুকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। মিতুর সাথে হাতে করে একটা বক্স এনেছে।
মিতু আমাকে শুয়ে পড়তে বললেই বলল, আমাকে একবার কল করবি না? এখন বল, কি কারণে আন্টি তোরে মারলো? বিছানার উপর শুয়ে বললাম, আম্মুর সামনে মায়াকে বকা দিয়েছিলাম, মানে ওকে নষ্টা মেয়ে আরো অনেক কিছু, এই জন্য আম্মু আমাকে মারলো। আর তুই তো জানিস আমার আম্মুর রাগ কেমন। মৃদু আমার শরীরে ওষুধ লাগাতে লাগাতে বললো, আমি তোরে কতবার করে বলেছি সব কিছু ভেবেচিন্তে করতে হবে। আমি বলেছি না এত অস্থির হইস না। মায়া যদি সত্যি এরকম করে থাকে তাহলে আমরা মিলামেশা পরামর্শ করে সিদ্ধান্ত নেব। আমার কি ছিলাম না কি রে? বাদ দে মিতু, আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। তুই হাসপাতালে চলে যা, পরে আবার আমার জন্য তুই বকা খাবি। আরে রাখ তোর হাসপাতাল, এদিকে আমার বেস্ট ফ্রেন্ড অসুস্থ আর আমি তোর মনে হয় হাসপাতালে যাব? চাকরি গেলে যাবে। মিতুর দিকে ফিরে তাকিয়ে বললাম, তোদের মতো বেস্ট ফ্রেন্ড আছে দেখে আমি বেঁচে আছি, নইলে কোন দিনই মরে যেতাম। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। বাইরে থেকে স্পষ্টভাবে আম্মুর কান্নার শব্দ শোনা যাচ্ছে। মিতু আমার মাথায় হাত দিয়ে বলল, ঘুমানোর চেষ্টা কর, একটু ভালো লাগছে। আর একটা কথা আছে যা পরে বলবো, তবে একটা সুখবর আছে, জানিস কি? না বল, কি বলবি? মিতু সবকিছু গোছাতে গোছাতে বলল, আমরা যখন আসছিলাম তখন রাস্তায় জ্যাম ছিল না, বলছিলা না? তোরে মনে আছে? আসার সময় বলেছিলি একটা মেয়ের জন্য জম লেগেছে, এখন কাহিনী বল, কি হয়েছে? যেই মেয়ের কারণে রাস্তা ব্লক ছিল সেই মেয়েকে বিশ্বের প্রথম সুন্দরী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই মেয়েটা মূলত আমাদের বাংলাদেশে। ওর বাবার এত টাকা পয়সা যে 3-4 জন মিলে একদিনে গুনে শেষ করতে পারবে না। আর আমাদের গ্রামটাকে ওরা দেখতে এসেছে। কালকে জায়গায় মেয়েটা আসবে দেশে, বিদেশে থেকে অনেকেই আসছে ওকে দেখার জন্য। আমি তো মনে করি এই মেয়েকে আমি একবার দেখতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। তুই যাবি কি দেখতে? ইস, আমি তো। হয়েছে হয়েছে, তোর আর বলতে হবে না। কোথা থেকে কোন মেয়ে এসে বলছে বিশ্ব সুন্দরী, তাতেই তুই পাগল হয়ে গেলি। তুই কি কম সুন্দরী? তাহলে আমিও তো তোরে বিশ্ব সুন্দরী বলতে পারি। কিন্তু লজ্জা পেয়ে বলল, যা, তুই কি সব বলিস না বালটা, কোন ঘুমা। আমাকে আবার হাসপাতালে যেতে হবে। আর আন্টির সামনে কিন্তু কিছু বলবি না। বলতে হবে না। মিতু আমার মাথায় হাত দিয়ে দিতে বলল, আমাদের না বলে যদি আর কোনো কিছু করিস তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখিস। কিছুক্ষণ পর আপনা আপনি আমি ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন থেকে আমি নড়াচড়া করতে পারছি না। চোখ খুলে তাকে দেখি আম্মু আমাকে 2 হাত দিয়ে জোরে ধরে ঘুমিয়ে আছে। হঠাৎ দেখি এক করে জল আমার চোখ দিয়ে গড়িয়ে পড়লো। এ হলো মায়ের ভালোবাসা। আমাকে কিছুক্ষণ আগে মেরেছে, আর এখন কিভাবে ছোট বাচ্চার মতো আমাকে জড়িয়ে রাখছে। আসলে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। চোখ মুখ লাল হয়ে আছে আম্মুর, চোখের পানি মুছে আম্মুর দিকে তাকিয়ে আছি। পৃথিবীর কোনো জায়গায় যদি নিরাপদ থাকে তবে সেটা হলো মায়ের কোল। সন্তানের জন্য নিজে গুলি খাবে, তাও সন্তানকে মরতে দেবে না। আমার চোখ খুলে আমার দিকে তাকিয়ে আমাকে একটা চুমু দিয়ে বললো, রাগ করছিস পাপা আমার উপর? ধর আম্মু, কি বলো? নিজের মা যদি তার সন্তানকে না মারে তাহলে কে মারবে? হ্যাঁ। আম্মু উঠে আমার হাত ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে সুন্দর করে গোসল করে দিয়ে বললো, কাউকে যদি পছন্দ না হয় দূরে থাকবে, আর যেন আমি এমন কিছু না শুনি। আর মৃত্যু যেই ওষুধগুলো দিয়ে গেছে সেগুলো ঠিক মতন খাবি, তাহলে তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে যাবে। এখন আমি ঔষধ লাগিয়ে দিই, আয়। আমি মাথা নেড়ে সম্মতি দিয়ে বললাম, ঠিক আছে আম্মু। রুমে গিয়ে আম্মু ওষুধ লাগিয়ে দিল। কিছুক্ষণ পর খাবার খেলাম, কিন্তু কোথাও মায়াকে দেখতে পেলাম না। এখন মাঝে রাত প্রায় 11টার মতো। ছাদে এক কোণে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কাশির আওয়াজে পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। মায়া আমার সামনে এসে বলল, কি অবস্থা তোর? আমি হাসি দিয়ে বললাম, দেখ মায়া, আমি তোর এখন কিছু বলছি না, আমাকে বিরক্ত করিস না প্লিজ, চলে যায় এখান থেকে। বাবা, এতটা রাগ আমার উপর? আচ্ছা বলতো, আমি তোর বোন না? এসব কথা বলতে কি তোর একবারেও মুখে বাঁধলো না? একজন 20 বয়সী যুবতী মেয়ে আর 25-এর ঊর্ধ্বে একজন পুরুষ, তারা যখন সব কিছু ভুলে ভালোবাসার সম্পর্ক করে তখন কি তাদের লজ্জা লাগে না নাকি? নাকি তারা বাইরেও এসব করে বেড়ায়? আমার কথা শুনে এবার মায়া 2 পা পিছনে বলল, মানে তুই কি বলছিস এসব? না এমনি বললাম আর কি।
কানার তো আবার মনে মনেই জানা আছে যে আমি কি করছি। আমি জেগে আছি বলে হয়তো অনেক মানুষ বিরক্ত হচ্ছে, তারা তাদের কাজ করতে পারছে না। সি মনটা চাই গুলি করে মেরে ফেলি। মায়া ধপ করে আমার কথা ঘুরিয়ে বলল, লাদেন, আমি তোরে এখানে একটা কথা বলতে এসেছি। কি আর বলবি? যদি বলতে চাস বলে দে, নইলে এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। মায়া মাথা নিচু করে বলল, আসলে এই কথাটা হলো, আমিও তোর প্রেমে পড়ে গেছি। কখনো ভাবি নাই আমি আমার ছোট ভাইয়ের প্রেমে পড়ব। আই লাভ ইউ চাচাতো ভাই। যেই আমি কিছু বলতে যাব তখন মায়া বলল, এখন না, এই উত্তরটা আমি সকালে জানতে চাই। আমি অপেক্ষা করব তোর জন্য। লাভ ইউ চাচাতো ভাই। আর বিকেলে মার খাওয়ানোর জন্য সরি, মাফ করে দিস। ভালোবাসার জন্য মাঝে মাঝে এমন পরীক্ষা দিতেই হয়, আর সেই পরীক্ষায় তুই পাশেও করলি। আসি, ঠিক আছে? উত্তরের অপেক্ষায় থাকবো। এই বলে মায়া চলে গেল। এবার একটা জিনিস আমার নজরে পড়লো, তাই তাড়াতাড়ি মিতুকে কল দিলাম। মিতু ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল, এত রাতে কল দিলি কেন? কি হয়েছে? সকালে আমাদের এখানে যে বেসরকারি হাসপাতাল আছে না, ওখানে যাবি। গিয়ে দেখবি মায়া নামের কোনো রোগী এসেছিল নাকি। যদি এসে থাকে আমাকে সেই রিপোর্টগুলো দিবি, ঠিক আছে? হঠাৎ এত রাতে এসব কথা যে বললি? কারণ মায়া কিছুক্ষণ আগেই আমাকে প্রপোজ করে গেছে। আমি জানি ওরা আমাকে নিয়ে কোনো গেম খেলছে। থাক, আর তোরে বিরক্ত করে লাভ নেই। যেটা বললাম সেটা করবি, বাকি কথাগুলো সকালে বলবো, ঠিক আছে? এখন ঘুমা। শোন, সকালে বলিস কেমন? এই বলে ফোন রেখে দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু কফি হাতে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে আম্মুর হাত থেকে কফির মগটা নিয়ে বললাম, আরে আম্মু, তুমি সকাল সকাল কষ্ট করে কফি নিয়ে আসলে কেন? যদি দরকার হতো আমি নিজেই বানিয়ে নিতাম, তোমাকে আবার কষ্ট করে কে? আম্মু আমাকে থামিয়ে বলল, হয়েছে, তোর আর কিছু বলতে হবে না। এখন ফ্রেশ হয়ে আয়, আমি চাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই বলে আম্মু চলে গেল। ফ্রেশ হয়ে কফি হাতে নিয়ে খেতে লাগলাম। হঠাৎ মনে হলো যেন কেউ একজন আড়াল থেকে হাসছে। আমি দরজার কাছে গিয়ে বললাম, কে বাইরে? এবার মায়া আমার সামনে এসে বলল, আমি। আর তোর কফি কিন্তু আমিও খেয়েছি, যখন তুই ওয়াশরুমে ছিলি। কেমন হলো বলতো, বিয়ের আগেই? মায়া আর কিছু বলার আগে কফির মগটা হাত থেকে নিচে ফেলে দিয়ে বললাম, ওয়াক থু, আমার তো এখন বমি আসবে অবস্থা। ভাগ্য ভালো যে সকালে তেমন কিছু খাই নাই। আমার কাহিনী দেখে মায়ের চোখ মুখ লাল করে কিচেন রুমের দিকে চলে যাচ্ছে। যাকে, তাতে আমার কি? আমি দরজা বন্ধ করে আবার বিছানায় শরীর লাগিয়ে দিলাম। অনেকক্ষণ পর আম্মু ডেকে বলল, বাবা আয়, নাস্তাটা সেরে নে। চলো আম্মু। আমি টেবিলে গিয়ে বসতেই মায়া এসে আমার সামনে বসলো। আম্মু আমার পাশে বসে আমাকে খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে আম্মুকে বললাম, আজকে এত আদর দিচ্ছ যে? ছেলের জন্য কফি আবার খাবার করে নিয়ে দিচ্ছ, ব্যাপার কি? হ্যাঁ? আম্মু ঠাস করে আমার মাথায় থাপ্পড় দিয়ে বললো, যতদিন যাচ্ছে তত শুধু দিন দিন বদমাশ হয়ে যাচ্ছিস। এর মাঝে মায়া বলে উঠলো, চাচি আম্মা, আমি আপনাকে একটা গল্প শোনাই, শুনবেন কি? আমার আম্মু স্মরণ মনে বললো। মা বল শুনি। এবার মায়া বলা শুরু করলো, একটা ছেলে তার চাচাতো বোনকে অনেক ভালোবাসতো, তবে মেয়েটা তখন রাজি ছিল না। যখন মেয়েটার মন নরম হয়ে গেল, মেয়েটাও চিন্তা করলো, আমার চাচাতো ভাই আমার জন্য এত পাগল, ভালোই তো হয় আমি অজানা কোনো ছেলের কাছে বিয়ে বসবো না, চাচাতো ভাইকেই তাহলে বিয়ে করে নেই। আর যখন মেয়ে রাজি হলো, তখন ছেলে রাজি হয় না। এখন এর সমাধান কি চাচি আম্মু? আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। আমার আম্মু এবার হাসিতে বলল, ছেলে হয়তো কোনো কারণ খুঁজে পেয়েছে, এই জন্য রাজি হয় না, নইলে নিজের ভিতরে আলাদা একটা রাগ চেপে আছে। তবে আমি মনে করি তুমি এসব প্রেম প্রীতি নিয়ে কখনো কোনো কিছু চিন্তা করবে না, আর এসব আজাইরা কথা বলে সময় নষ্ট করবে না, ঠিক আছে? মায়া মাথা নিচু করে বলল, জি চাচি, সরি। আমি মনে মনে বললাম, যাক, আম্মু তাহলে ভালোই একটা কথা বলেছে। খাবারের মাঝখানে বললাম, আম্মু সবাই কি খেয়ে নিয়েছে? আম্মু আমার কথা বুঝতে পেরে বলল, না, তোর সৎ বাবা বাজারে গিয়েছে। খাবার দাবার শেষ করে রুমে বসে আছি, ভাবতেছি এখন কি করব। হঠাৎ দেখি আম্মু আবার আমার রুমে ঢুকলো। আম্মু আমার পাশে বসে বলল, আমি খুব খারাপ একজন মা না রে। এবার আমি আমার আম্মুকে জড়িয়ে বললাম, তোর আম্মু তুমিও না, কি আজে বাজে কথা বলো, তুমি তো আমার কাছে বেস্ট একজন আম্মু। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, জীবনে চলার পথে একজন সঙ্গী দরকার হয়। আমি উনাকে বিয়ে করতে চাই নাই, তবে সবকিছু চিন্তা করে করতে হয়েছে। আমি জানি
তুই তোর সৎ বাবাকে পছন্দ করিস না, তবে এমন কিছু করিস না যার কারণে যেন ওনার মন খারাপ হয়। এখন আমি বাজারে যাব, একটু তোর জন্য কি কিছু আনতে হবে নাকি? আমি হাসি মুখে বললাম, জি আম্মু, একটা চকলেট নিয়ে আসিও। আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে, তুই তাহলে থাক, কেমন? এই বলে আম্মু দরজা লাগিয়ে চলে গেল। এবার আমি ফোন হাতে নিয়ে মিতুকে কল দিলাম। মিতু ফোন রিসিভ করে বলল, কি খবর আমার জান? জান বললেই তো শুধু হয় না, জানের তো খোঁজ খবরও নিতে হয় নাকি? আচ্ছা লাদেন, শোন, তুই আন্দাজ করেছিস তাই হয়েছে। তোর কথা মতো আমি বেসরকারি হাসপাতালে গিয়েছিলাম। তারা বলেছে কয়েকদিন আগে মায়া নাকি এই হাসপাতালে এসেছিল। কেন এসেছিল তা আমাকে ডাক্তার বলেনি। আমি এক নার্সের কাছে জানতে পেরেছি এই মায়া নাকি 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে বলতো? আমার মাথা ঘুর। আমি এবার হাসিতে বললাম, তোরে তখন আমি কি বলছিলাম মিতু মনে আছে? তখন তো আমার কথা বিশ্বাস করলি না, এখন তো হলো। সব বুঝলাম, কিন্তু এখন তুই কি করতে চাস বলতো? কি আর করবো, সরাসরি দুজনকে গুলি করে মেরে ফেলবো, আর পরে আমি জেলে চলে যাব, তাই হবে। মিতু আমাকে ধমক দিয়ে বলল, দিব কানের নিচে এক চড়। যত সব উল্টো পাল্টা কথা বলিস, আমি দেখছি কি করা যায়। আর সাবধান, তুই আমাদের না জানিয়ে কিছু যদি করিস তাহলে কিন্তু তোর খবর আছে, এই বলে দিলাম। তা কবে কি করবে? আমার চোখের সামনে ওরা নষ্টামি করে বেড়ায়, আমার কি এসব থেকে সহ্য হয় বলতো? এ মিতু ফোন রাখ, মায়া দিকে আসছে। আমি কি বলছি মনে থাকবে তো? যতক্ষণ পর্যন্ত আমরা কিছু না বলবো ততক্ষণ পর্যন্ত তুই কিছুই করবি না। আমি রিপনের সাথে কথা বলে দেখি ও কি বল। ফোনটা কেটে দেওয়ার পর মায়া রুমের ভেতরে ঢুকে বলল, তা কার সাথে এত কথা বলছিলি? আর আমি আসতেই কেটে দিলি, কাহিনী কি বলতো? কাহিনী কি সেটা তুই শুনে কি করবে? তাই তো, এখন আমার রাতের কথার উত্তর দে। তা কিসে উত্তর দেবো আমি? কেন, রাতে কি বলেছিলাম মনে আছে? যে মেয়ে 3 মাসের প্রেগনেন্ট তাকে আমি ভালোবাসি বলবো? যে মেয়ে দিন রাত নষ্টামি করে বেড়ায় তাকে আমি ভালোবাসি বলবো? এর থেকে তো আমার একজন পারিকাকে আই লাভ ইউ বলা বেস্ট হবে। এবার মায়া ফিলেন রূপে হাসি দিয়ে বলল, তাহলে অবশেষে তুই সব কিছু জেনে গেলি। আমি ভাবতেও পারি নাই তুই এত চালাক। মায়ের দিকে এবার আমি ক্ষুদ্র দৃষ্টিতে তাকে বললাম, আমার সৎ বাবার সাথে, খাবার যদি তার সমবয়সী কোনো ছেলের সাথে এমন করতি তাহলেও মেনে নেওয়া যেত, কিন্তু তুই ছি, বলতেও আমার ঘৃণা হচ্ছে। আমি এসবের উপর আসক্ত ছিলাম না রে, তবে কিভাবে যে হয়ে গেছি বলতেও পারি না। তোকে আমার অনেক পছন্দ ছিল, কিন্তু ছোট ভাই হিসেবে আমার বিবেকে বাধা দিচ্ছিল। এই জন্য তোর প্রেমের প্রস্তাবে আমি রাজি হই নাই। জানিস, সেই দিন ছিল সোমবার, বাসায় কেউ ছিল না। তুই, আমার মা, বাবা, চাচা, চাচি মিলে কোথাও যেন ঘুরতে গিয়েছিলি, আর তোর সৎ বাবা বাজারে ছিল। সেই দিন আমি ওয়াশরুমের দরজা খুলে গোসল করছিলাম। আমার শরীরে কোনো কাপড় ছিল না। আমি মনের সুখে গোসল করছিলাম। ভাবছিলাম সবাই যেহেতু বেড়াতে গেছে তাহলে আজকে আর কে আসবে, কিন্তু তোর সৎ বাবার কথা আমার মনে ছিল না। যখন আমার গোসল শেষ তখন তোর সৎ বাবাও বিনা কাপড়ে ওয়াশরুমে ঢুকে গেল। পরে আর কি বলল বলতে পারিস? বয়সের হিসাব বাদ দিয়ে আমাদের ভিতরে প্রেম হয়ে গেছিল, তবে সেই প্রেমটা ছিল শুধু শারীরিক প্রেম, এটাই পার্থক্য। আর যখন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট, তখন চিন্তা করি এই অপবাদ তো কাউকে চাপিয়ে দেওয়া যাবে না। তাই তোর সৎ বাবা আর আমি মিলে পরামর্শ করলাম সেটা তোর উপর চাপিয়ে দিব। কেমন হবে বলতো? এক ঢিলে 2 পাখি। আমি হাসতে হাসতে বললাম, সবকিছু কি তোর এত সোজা মনে হয়? যে অপরাধ করলি তোরা, শাস্তি তো তোদের পেতে হবেই। আমাদের আবার শাস্তি দিবি তুই? আজকের পর থেকে তো তুই আর তোর মাঝেই বেঁচে থাকবি না। এই বলে মায়া মুখে মাস্ক পরল। এদিকে আমি তাড়াতাড়ি টেবিলের ড্রয়ার খুলে দেখি এখানে কোনো পিস্তল নেই। মায়া হাত দিয়ে ইশারা করে বলল, এখানে কোনো পিস্তল নেই, আমি এটা আগে থেকেই সরিয়ে রাখছি। এই বলে মায়া কি একটা হাতে নিয়ে আমার উপর স্প্রে করে দিল। যে আমি মায়াকে ধরতে যাব তখন আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমি চোখ খুললাম তখন থেকে আমি আমার হাত পা নাড়াতে পারছি না।
আমাকে একটা প্লাস্টিক চেয়ার সাথে বেঁধে রাখা হয়েছে। আর এটা তো আমার রুম। হঠাৎ বিছানার ওপর চোখ পড়তে দেখি মায়া আর আমার সৎ বাবা তার শারীরিক সম্পর্কে লিপ্ত। এসব দেখে সাথে সাথেই আমি চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ মায়া বলল, কি করব বল? তুই যেহেতু সবকিছু জেনে গেছো, তাই তোর সামনেই এসব করতে হচ্ছে। এখন তোর সাথে কিছুক্ষণ খেলবো আর একটা ভিডিও করব, তাতেই তোর মুখ বন্ধ হয়ে যাবে। এই তোমরা এসব কি করছো? ছি ছি, লজ্জা করে না আজাহারুল? নিজের মেয়ের বয়সে একজন মেয়ের সাথে এসব করতে, আর মায়া কিনা শেষ পর্যন্ত। ছি ছি ছি। আম্মুর কথা শুনে মায়া আর আমার সৎ বাবা কোনো রকম কাপড় পরলো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তরে ওরা আটকে রেখেছে, দাঁড়া, আমি ওদের কাউকে ছাড়বো না। এই বলে যে আম্মু আমার কাছে আসবে, তখন আমার সৎ বাবা বিছানা থেকে লাফ দিয়ে উঠে আমার আম্মুর চুল ধরে বলল, শালি, তোরে আজকে আর বাঁচিয়ে রাখবো না। সব কিছু দেখে যেহেতু নিলি, তাহলে আজকে তুই শেষ। তুই বেঁচে থাকলে আমার বাঁচতে পারবো না, আর আমাদের বাঁচতে হবে তোকে মারতে। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম, উত্তার বাচ্চা, সাহস থাকলে আমার হাত পা একবার খুলে দে, এরপর দেখ আমি তোদের কি করি। আর আমার মাকে ছাড়, উপরওয়ালার কসম, আমার মায়ের সাথে যদি কিছু করিস, তোদের মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো। এটা বলতে আমার সৎ বাবা মায়াকে কি জানে ইশারা করলো। সাথে সাথে মায়া এসে আমার মুখে কাপড় গুঁজে দিল। আম্মু এবার আপত্তি মিনতি করে বলতে লাগলো, আমার ছেলেকে ছেড়ে দাও। এবার আমার সৎ বাবা আম্মুর মুখে কাপড় গুঁজে দিয়ে মায়াকে বলল, রান্নাঘর থেকে লম্বা ছুরিটা নিয়ে আসো। এটা শোনার সাথে সাথে আমি চেয়ার সহ একটা লাফ দিলাম এবার নুনকে ধরার জন্য। কিন্তু আফসোস, চেয়ার সহ আমি নিচে পড়ে গেলাম। প্লাস্টিকের চেয়ার প্রায় অর্ধেক ভেঙে গেছে। নিচু হয়ে পড়ে আসে আমি। আমাকে ধরে আমার সৎ বাবা আমার কাছে এসে পা দিয়ে আমার মুখে জোরে লাথি দিয়ে বলল, তুই আমার পথে কাটা ছিলি, তো কীভাবে কী করতে হবে আমি সেটা জানি। অনেক আগেই তোরে মারতে চেয়েছিলাম, কিন্তু মারি নাই একটা কারণে। মায়ের পেটে আমার যে সন্তান আছে সেটা তোর উপর দিয়ে চালিয়ে নেব। কিন্তু আজকে তোর মা আমাদের মাঝে এসে অনেক বড় ভুল করলো রে। তোর মাকে যে এবার মরতে হবে, আর আমি তো তোদের সম্পত্তি পাওয়ার জন্য তোর মাকে বিয়ে করলাম। যদি পারিস বাঁচতে তো বাঁচিয়ে দেখা, নইলে ভাববো আমি না হয় তুই কাপুরুষ। এদিকে আমার চোখ দিয়ে পানি পড়ছে। মনে মনে শুধু এইটুকু বলছি, আমার আম্মুর যেন কিছু না হয়। এই পৃথিবীতে আজকে আমার থেকে অসহায় মানুষ মনে হয় আর কেউ নেই। নিজের চোখের সামনে আমার আম্মুকে মারবে বলছে, আর আমি কিছু করতে পারছি না। কিছুক্ষণ পর মায়া লম্বা একটা ছুরি নিয়ে রুমের ভেতর ঢুকলো। মায়া কাবা কাবা হাতে ছুরিটা আমার সৎ বাবার হাতে দিল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি বলে মায়া আমার কাছে এসে আমাকে সোজা করে বলল, এখানে চুপচাপ বসে থাক, বেশি নড়াচড়া করবি না, নইলে এটা কিন্তু আগে তোর গলায় চালাবো। মায়ার কথা শুনে আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি মায়াকে চোখের ইশারা করে বোঝাতে চাচ্ছি, আমি তোর আপন চাচি হয়, প্লিজ এমন করিস না, প্লিজ এমন করিস না। যা করার দরকার আমার সাথে কর। আমি কি বোঝাতে চেয়েছি? হয়তো মায়া তা বুঝে গেছে। এজন্য মায়া আমার সামনে থেকে সৎ বাবার কাছে গিয়ে বলল, এখন তুমি তাহলে কি করতে চাও? যা করার তাড়াতাড়ি করো। আমার সৎ বাবা বলল, কি করতে চাই মানে? তুই এই ছেলের চোখ বেঁধে দাও, বাকিটা আমি দেখছি কি করা যায়। এই কথা শুনে মায়া আবার আমার কাছে আসলো। এবার আমি চোখের পানি সেরে শেষবারের মতো মায়ের দিকে অসহায়তা আঁকালাম। কিন্তু মায়া এসেই আমার চোখ বেঁধে দিল। আজকে নিজেকে সত্যি কাপুরুষ মনে হচ্ছে। যদি আমার আম্মুর কিছু হয় না, তাহলে আমি ওদের কাউকে ছাড়বো না। অনেকক্ষণ হয়ে গেল, রুমে কোনো রকম সারা শব্দ নেই। আমার রুমটা একেবারে নীরবতা অবস্থান করছে। তবে আমার বুকের ভয়টা যেন বেড়ে চলছে। ওরা আবার আমার আম্মুর সাথে কিছু করে না তো? কেন যে আম্মু এই সময় আসতে গেল? হঠাৎ করে মায়া আমার চোখের বাঁধন খুলে দিল। কিন্তু মায়ের হাত রক্তে লাল হয়ে আছে। তাড়াতাড়ি আমি সামনে তাকিয়ে দেখি আমার সৎ বাবার হাতে ছুরিটা আর আমার আম্মুর 3 টুকরো নিচের দিকে পড়ে আছে। এখন মনে হচ্ছে যেন আমার কলিজা ফেটে যাচ্ছে। চোখ আর খোলা রাখতে পারলাম না। আপনি অজ্ঞান হয়ে গেলাম। আমার এমন অবস্থা দেখে যখন আবার আমার জ্ঞান ফিরল, তখন দেখি মায়া পানির মগ হাতে দাঁড়িয়ে আছে আর আমার আম্মুর 3টা টুকরো আগের জায়গায় পড়ে আছে আমার সামনে। আমার আম্মুকে সত্যি সন্তান হয়ে আমি আমার আম্মুকে বাঁচাতে পারলাম না। চোখের পানি যেন কোনোভাবে আটকাতে পারছে না। মায়া আবার আমার সৎ বাবাকে প্রশ্ন করলো, আমাদের কিছু হবে না তো আবার? আমরা ধরা পড়বো না তো আবার কোনোভাবে? আমার সৎ বাবা উত্তর দিল, সেই ব্যবস্থাও আমি করছি, ওকে অজ্ঞান করে দাও। আমার এই বলে শালা বাচ্চা বের হয়ে গেল। মায়া আমার কাছে এসে মাথা নিচু করে বলল, নিজেকে বাঁচানোর জন্য আজকে আমি আমার আপন চাচিকে খুন করে দিলাম।
মাফ করে দিস আমাকে। একটু সুখের আশায় আমি এতটা পরিমাণের খারাপ হয়ে যাব জানতাম না। আজকে আমি নিজ হাতে। এই বলে মায়া আবার আমার মুখের উপর কি একটা নিয়ে স্প্রে করে দিল। সাথে সাথে আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। যখন আমি চোখ খুললাম তখন সামনে তাকে দেখি আমার হাত কড়া লাগানো হাতে, আর 3জন পুলিশ আমাদেরকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আমার সৎ বাবা নিচে পড়ে কান্না করে বলছে, বউকে এই ছেলে মেরে ফেলো, কিভাবে মারলু নিজের মাকে খুন করতে। আমি একটু বাজারে গিয়েছিলাম আর এই সুযোগেও। এই বলে কান্না করতে লাগলো আরও বেশি করে। আমার ভেতরে এখন এইটুকু জ্ঞান বুদ্ধি নেই যে আমি কাকে যে কি বলবো। শুধু আমার আম্মুর কথা মনে হচ্ছে যে আম্মু সবসময় আমাকে আদর সোহাগ নিয়ে এতটা বড় করছে। আজকে আমার না আর কিছু বলতে পারছি না। আমার পুরো শরীরে রক্তের চিরবোটা ভেসে আসে। আমার শরীরের উপর থেকে কাপড় নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হলো, এই ছেলে, তুমি তোমার আম্মুকে খুন করলে কেন? আমি কোনো কথা বলছি না, এক দৃষ্টিতে আমার আম্মুর মুখের দিকে তাকিয়ে আছি। এদিকে আমার সৎ বাবা বলল, আমি একটু বাজারে গিয়েছিলাম আর মায়া নাকি রান্না করেছিল। রান্নাঘরে ছিল। এই সুযোগে এই ছেলে তার মাকে রুমে ডেকে নিয়ে খুন করে দিল। আমি এসব কিছুই জানতাম না স্যার। পরে মায়া আমাকে ফোন করে সব কিছু বলে, তাই আমি তাড়াতাড়ি এসে ওকে আটকাই। আমাকেও খুন করতে চেয়েছিল এই ছেলে স্যার। এই দেখেন আমার হাতে আঘাত করেছে। ভাগ্য ভালো ছিল যে মায়া আর আমি মিলে ওকে অজ্ঞান করে রাখি, নইলে আমাদেরও মেরে ফেলতো। ও খুনি হয়ে গেছে স্যার, ওকে ফাঁসিয়ে দিলে। পুলিশ অফিসার বলল, আমার জীবনে আমি এমন কেস পাইনি। একটা ছেলে তার নিজের মাকে কিভাবে খুন করতে পারে। এবার আমি নিচে থেকে ছুরিটা নিয়ে যেই আমার সৎ বাবার কাছে যাব, তখন 3টা পুলিশ আমাকে ধরে ফেললো। জোরে চিৎকার দিয়ে বললাম, আমার মাকে তুই খুন করলি না? এর হিসাব মনে রাখিস। ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো, তবে খুব ভয়ঙ্করভাবে। মায়া, তোরে আমি এমনভাবে যৌন নির্যাতন করব যার কারণে প্রতিটা মুহূর্তে তুই মরতে চাইবি। আজকে তোর কারণে আমার আম্মুকে আর কিছু বলতে পারলাম না। চোখের পানি সেরে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম। আমার কথা শুনে আমার সৎ বাবা বলল, স্যার দেখেন এই ছেলে এখন কিভাবে অভিনয় করছে, আপনি দেখছেন তো এখন আমাকে কিভাবে আপনাদের সামনে মারতে এসেছিল। পুলিশ অফিসার বলল, এই একে নিয়ে চলো, আর এই লাশের দাফন কাফন সম্পূর্ণ করো তাড়াতাড়ি। আর আপনারা কোনো চিন্তা করবেন না, এই ছেলের ফাঁসি হবে নিশ্চিত। অলরেডি বাইরে আমাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে। পুলিশ আমাকে নিয়ে যে বাইরে হবে, তখন পুলিশ অফিসারের দিকে আমি তাকে বললাম, আমার মৃত্যুদণ্ড হোক আর যাই হোক না কেন, আমি আদালতের রায় মাথা পেতে নেব, তবে যাওয়ার আগে আমাকে আমার মায়ের জানাজা পড়তে দিন। পুলিশ অফিসার উল্টো আমাকে ধমক দিয়ে বলল, নিজের মাকে খুন করে আবার জানাজা পড়তে চাস? তাদের মতো কুলাঙ্গার সন্তান আছে বলেই আজকে আমাদের দেশটা নষ্ট হচ্ছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ পুলিশদের সাথে বাইরে যেতে লাগলাম। এদিকে সবাই আমাকে দেখে আমার মুখে থুতু দিচ্ছে আর সবাই বলা বলি করছে, করেছে এত ভালো একটা ছেলে, কারোর সাথে কোনোদিন পর্যন্ত রেগে কথা বলে নাই, কিন্তু আজকে এই ছেলে ওর মাকে খুন করে ফেললো। আমাদের তো বিশ্বাস হচ্ছে না, আর করবেই না কেন? আজকালকার ছেলেপেলেদের ভেতরে কি যে চলে তা জানা মুশকিল। মনে মনে আমি বললাম, আজকে আমি খুন না করেও খুনি, তাও সেটা আমার মায়ের। জানি এখানে আমি কোনো কিছু বললে কেউ বিশ্বাস করবে না, তাই চুপচাপ করে রইলাম। আমার ভেতরে এখন যে কি চলছে সেটা শুধু আমিই জানি। শুধু পারছেন এই পুলিশের জন্য, ওরা আমাকে আটকে রেখেছে। পুলিশের জিপে ওঠার পর আমার সৎ বাবা আবার বাইরে হয়ে বলল, স্যার। পুলিশ অফিসার বলল, আর তোমরা কিছু চিন্তা করো না, এই ছেলের ফাঁসি হবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। যে নিজের মাকে মারতে পারে এই ছেলে অবশ্যই দেশের ক্ষতি করতে পারে। যদিও ওর মৃত্যু না হয় আমি গুলি করে মারবো, চিন্তা করবেন না। আমার সৎ বাবা বলল, দেখেন স্যার বিষয় এটা না, আমরা যে ছোট মেয়ে আছে ভিতরে যাকে দেখলেন, মানে এই ছেলের চাচাতো বোন, এই ছেলের বাচ্চা আমার মেয়ের পেটে। এখন কি করব বললেন? আমি খুব বিপদে আছি, যদি ওর মা জানতে পারে কি করব বলেন স্যার, খুব টেনশনে আছি। এটা শুনে পুলিশ অফিসার আরো বেশি খেপে গেল, শুধু বলল, এসব বিষয় আমি পড়ে দেখেছি, এই গাড়ি চালাও। আমি চুপচাপ বসে আছি, একদম বোবা হয়ে গেছি। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। বিপদে বন্ধুরা আসবে না, আর আমার এই পৃথিবীতে আপন থাকার মতো আমার আম্মু ছিল, কিন্তু তাকে ওরা হঠাৎ দেখে আবার রাস্তায় জ্যাম লেগে আছে। একজন কনস্টেবল বলল, স্যার ওই দিনের মেয়েটা হয়তো এখানে এসেছে, আমাদের তাই অপেক্ষা করতে হবে। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো স্যার। পুলিশ অফিসার কনস্টেবল বলল, বল। কনস্টেবল বলা শুরু করলো,
ছিল বিশ্ব সুন্দরীকে দেখবে? যদি বলেন তো। এখানে চুপচাপ বসে থাক, এত কথা বলো কেন? বুড়ো হয়ে গেছো আবার শখ? পুলিশ অফিসার ধমক দিয়ে বলল। প্রায় অনেকক্ষণ পর জ্যাম শেষ হলো, তখন আমি চলে যাব, তখন দেখবো মৃত্যু ভিড় থেকে বের হচ্ছে। হঠাৎ করে মৃত্যুর চোখের উপর আমার নজর পড়তেই মৃত্যু আমাকে দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। ও তো ভাবতেও পারছে না আমার হাতে হাত করা লাগিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। আজকে 5 দিন হলো আমাকে একা একটা শিকলবন্দি রুমে আটকে রাখা হয়েছে। আমার সম্পর্কে সব কিছু জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সবশেষে এটা জানতে পারে যে আমার আম্মুকে আমি নিজেই মেরেছি। এই জন্য আদালত থেকে আমাকে সরাসরি ফাঁসির রায় দেওয়া হলো। শুধু এটুকু বলছে ফাঁসির ডেটটা পরে জানানো হবে। সকালে বসে আছি, হঠাৎ একজন কনস্টেবল আমাকে এসে বলল, মৃত্যু আর রিপন নামে 2 জন এসেছে আপনার সাথে দেখা করতে। মনে রাখবেন আপনার সময় কিন্তু 20 মিনিট। আমাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু আমার হাতে হাত করা লাগিয়ে আবার আরেকটা দেওয়ালে বন্দি রুমে নিয়ে গেল। স্পষ্টভাবে অন্য পাশ থেকে মৃত্যুকে আর রিপনকে দেখা যাচ্ছে। কনস্টেবল আমাকে রেখে দূরে চলে গেল। আমি এবার নিচে বসে বললাম, আপনারা এখানে কার খোঁজে এসেছেন? ধপ করে রিপন বলল, এত কিছু হয়ে গেল আর আমরা জানতে পারলাম না। আমি জানি এসব তুই করিস না, তোর সোহাদ বাবা আর মায়া মিলে এসব করেছে, আমরা ছাড়বো না ওদের। আমি বাইরে হাতটা দিয়ে বললাম, আমরা হাতের উপর তোরা হাত দে। ওরা আমার কথা মতো তাই করলো। আমি এবার বললাম, আমাদের বেস্ট ফ্রেন্ড এর কসম, তোদের আমার জন্য কিছু করতে হবে না, বাদ দিয়ে দে। হ্যাঁ, আমি আমার আম্মুকে খুন করেছি, এটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। আর মৃত্যু, একটু কথা বলি, জীবনে অনেক ছেলে পাবে, কিন্তু রিপনের মতো কাউকে পাবে না। রিপন তোরে অনেক ভালোবাসে, কিন্তু ভয় বলে না যদি বেস্টের সম্পর্কে নষ্ট করিয়ে দিস। আমি সব জানতাম না, কিন্তু ওর ডায়েরি করে সব কিছু জেনেছি। আমি চাই তোরা দুজন বিবাহ করে সুখী থাক। আর মনে করবি আমাদের জীবন থেকে একজন বেস্ট ফ্রেন্ড হারিয়ে গেছে, ভাববি মারা গেছে সে। লাদেন নামে কেউ ছিল না। একটা কথা কি জানিস মিতু, তোদের আদর করার জন্য মা বাবা ভাই বোন সবাই আছে, কিন্তু আমার জন্য এই একজন আম্মুই ছিল। কিন্তু ওরা আম্মুকে বাঁচতে দিল না। কি করবো বল? তখন আমার কিছুই করার ছিল না। ওরা আমাকে বেঁধে রেখে এসব করছে। জানি তোরা চেষ্টা করলে আমাকে বাঁচাতে পারবে না। এজন্য আমি বলছি আমার আশা বাদ দিয়ে দে। কিছুক্ষণের ভেতরেই সব কিছু শেষ হয়ে গেল। এবার একটু থেমে চোখের পানি ছেড়ে দিয়ে আবার বললাম, সকালে আম্মু আমাকে নিজ হাতে খাইয়ে দিল রে। খুব বেশি মনে পড়ে এটা, নিজেকে মানতে পারি না। হয়তো আমিও খুব শীঘ্রই আম্মুর কাছে চলে যাব। এসব বলে নিচেই বসে কান্না করছি। এবার মৃত্যু আমার হাত জড়িয়ে ধরে বলল, আমি কসম করে বলছি ওদের কাউকে আমি ছাড়বো না। যে আমার বন্ধুকে এই অবস্থা করেছে ছাড়বো না আমি। এই রিপন চল। এবার আমি মৃত্যুর হাত ধরে বললাম, আমি কি বলছি মনে আছে? আমার চিন্তা তো ওদের করতে হবে না, বাদ দিয়ে দে, কপালে যা আছে তাই হবে। রিপন আবার বলল, কিন্তু লাদেন? কোনো কিন্তু আর দরকার নেই। যেখানে সব কিছু আমার বিরুদ্ধে, সেখানে তোরা আর কি করবি? তবে এটা আমার খুব কষ্ট লাগলো রে। আমার নিজের আপন চাচাতো বোন কীভাবে এটা করতে পারলো? আমি ওর নিজের মায়ের পেটের ভাই না হই, কিন্তু চাচাতো ভাই তো ছিলাম। আমাকে বলতি তোদের যদি এত অসুবিধা হতো, তাহলে আমি আমার আম্মুকে নিয়ে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেতাম, কিন্তু ওরা তা হতে দিল না রে। রিপন মাথা নিচু করে বলল, আমরা চেষ্টা করে দেখবো কি করা যায়। এবার আমি কষ্ট লুকিয়ে হাসি দিয়ে বললাম, যা তোরা আমার জন্য এত চিন্তা করিস না, আর আমি তোদের অনেক মিস করবো রে। আর রিপন, একটা কথা যদি আমাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে আমি মরার পরেও ওদের দুজনকে জ্যান্ত পুড়িয়ে কুত্তা দিয়ে ওদের মাংস খাওয়াবি। এর আগে না এই একটা আবদার পূরণ করবি না? রিপন এবার আমার হাত ছেড়ে জোরে কান্না করতে করতে বললো, আজকে আমাদের চোখের সামনেই আমার বেস্ট ফ্রেন্ড এই কথা বলছে, আমি পারলাম না, মাফ করে দিস। আমি শেষবারের মতো মৃত্যুর দিকে তাকে বললাম, অনেক ভালোবাসি রে তোদের দুজনকে, কিন্তু এখন তোদের পথ আলাদা আর আমার পথ আলাদা। 20 মিনিট আমার হয়তো শেষ হয়ে গেছে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, যদি আমি আবার এই গ্রামের মাঝে দেশে ফিরে আসি, তবে সেটা খুব ভয়ঙ্করভাবে হবে। এই জন্য দোয়া কর আমার যেন ফাঁসি হয়ে যায়, নইলে ওদের কাউকে আমি ছাড়বো না। আজকে বিনা কারণে জেলে আসি, কারণ আমার পক্ষে কেউ কথা বলবে না। যেখানে আমার আপন 2 জন আমার বিরুদ্ধে, আবার ওরাই খুনি। এসব বলতে বলতে পিছনে কনস্টেবল এসে বললো, আপনার সময় শেষ, চলেন। ভিতরে যাওয়ার আগে রিপন বলল, তোর জন্য অপেক্ষায় আছি। আমার মন বলছে তুই অবশ্যই ফিরে আসবি। আমরা চেষ্টা করব, তবে তুই চিন্তা করিস না, তোর কথাও রাখবো। শুধু ফিরিয়ে একবার তাকে দেখি, মৃত আমার থেকে অসহায় হয়ে তাকিয়ে আছে। আমি জানি ওরা আমার কতটা কাছের বন্ধু। বন্ধুত্বের দোহাই দিয়েছি দেখে হয়তো ওরা বেঁচে গেল, তাহলে রিপন গিয়ে আজকে ওদের শেষ করে দিত। সকালে আমাকে একজন কনস্টেবল এসে বলল, রেডি হন আপনি, বড় ম্যাম আসছে আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি কনস্টেবলের দিকে তাকিয়ে বললাম, কখন যেতে হবে আমাকে? আসেন আমার পিছু পিছু। আমিও দাঁড়িয়ে কনস্টেবলের পেছনে পেছনে যেতে লাগলাম।
যেতে যেতে অবশেষে আমাকে একটা উন্নত মানের রুমের ভেতরে নিয়ে গেল। এখানে শুধু মাঝখানে একটা টেবিল পড়ে আছে আর চারপাশে শুধু কম্পিউটার। আমাকে টেবিলে বসার জন্য বলা হলো। আমিও ভদ্রভাবে তাই করলাম। টেবিলে বসার পর আমার হাতে হাত করে লাগিয়ে কনস্টেবল বাইরে হয়ে চলে গেল। অনেকক্ষণ বসে থাকার পর আমার আম্মুর বয়সে একজন মহিলা ভেতরে প্রবেশ করলো। দেখে মনে হয় ইনি বড় অফিসার। ভেতরে ঢোকার সাথে সাথে আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন ম্যাম? আমার কথা শুনে তিনি কোনো উত্তর দেয় নাই। ওটা আমার সামনে এসেই আমাকে প্রশ্ন করলো, নাম কি তোমার? জি ম্যাম, লাদেন। নামটা তো বেশ ভালোই আছে। এখন আমি একটা সংক্ষিপ্ত প্রশ্ন করি, সঠিক উত্তর দিবে। জি ম্যাম, বলেন। যেই মা তোমাকে ছোট থেকে লালন পালন করেছে আর শেষে তাকে তুমি কেন খুন করলে? আমি এবার নিচে তাকিয়ে মন খারাপ করলাম। আপনার সব প্রশ্নের উত্তর দেবো ম্যাম, শুধু আমার একটা কথা জানার আছে। তার আগে যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আমার কথা শুনে এবার ম্যাম দাঁড়িয়ে চোখ লাল করে বলল, আমার মুখে মুখে কথা বলার অনুমতি তোমায় কে দিল? এবার আমি চুপ করে আস্তে করে বললাম, ম্যাম আমি জানি আপনি আমাকে কথা বলার সুযোগ দেবেন না, তা আমার লাগবেও না। তবে একটা কথা কি জানেন, যখন নিজের আপন চাচাতো বোন আবার সৎ বাবা আমার বিরুদ্ধে মিথ্যার সাক্ষ্য দেয় তখন খুব খারাপ লাগে। আমি শুধু এইটুকু বলবো, আপনি আমাকে যা কিছু বলেন না কেন আমি কোনো উত্তর দেবো না। যদি আপনাদের মনে হয় আমি আমার মাকে খুন করেছি তাহলে তাই মনে করেন, আমাকে ফাঁসি দেবেন, তাই তো দিয়ে দেন। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ ছিল না। এখন ওরা আমাকে আমার মাকে মেরে ফেলেছে। যদি আমি এখান থেকে ফিরে যাই তাহলে জ্যান্ত জ্বালিয়ে মারবো, এর থেকে আমার মৃত্যু হয়ে যাক, এটাই বেটার। আমি আমার আম্মুর কাছে চলে যাব। আমার কথা শুনে পুলিশ অফিসার আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে রইলো, কি জানি একটা চিন্তা করে হাত দিয়ে কি একটা বাইরে ইশারা করলো। আর সাথে সাথে একজন কনস্টেবল একটা লাশ নিয়ে রুমের ভেতরে ঢুকলো। লাশটা আমরা সামনে রেখে কনস্টেবল বাইরে চলে গেল। তবে আমি মৃত লাশটা দেখে প্রায় বোকা হয়ে গেছি। এত সুন্দর একটা মেয়ে দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়ে আছে, কিন্তু এই মেয়েকে এখানে আনলো কেন? এবারে পুলিশ ম্যাম বললো, এই মেয়েটা কিছুক্ষণ আগেই বিষ পান করে মারা গেছে, তবে আমরা এটাকে আত্মহত্যা বলি না। এই মেয়েকে কেউ জোর করে বিষ খাইয়েছে। একে এখানে আনা হয়েছে একটা কারণে, সেটা হলো তোমার এই মেয়েটাকে কেটে 3 টুকরো করতে হবে। এই দেখো, তোমার সামনে লম্বা একটা তলোয়ার আছে, কাজে লেগে পড়ো। এবার ম্যামের কথা শুনে আমার কলিজার পানি শুকিয়ে গেল। কি বলছে এইসব? যেখানে আমি আজ পর্যন্ত একটা মশাকেও মারি নাই, সেখানে এই মেয়েটাকে আমি কিভাবে কেটে 3 টুকরো করবো? আমার তো মাথা ঘুরছে ম্যামের কথা শুনে। কি হলো? আমি কি বললাম? কানে যাচ্ছে না তোমার? এবার আমি ভয় পেয়ে বললাম, ম্যাম আমি এইসব করতে পারবো না, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। এবার পুলিশ অফিসার আমার সামনে এসে বলল, দেখো, তোমাকে খুব সুন্দর একটা অফার দিচ্ছি। যদি এই মেয়েকে কেটে 3 টুকরো করতে পারো তাহলে তোমাকে ফাঁসির আদেশ থেকে রক্ষা করা হবে আর তোমাকে এই জেল থেকে সসম্মানে মুক্ত করা হবে। আর যদি না পারো তাহলে মনে করো খুব শীঘ্রই তোমার ফাঁসি হয়ে যাবে। এখন তোমার হাতে সব কিছু, বাঁচাতে চাও নাকি মারতে চাও? ম্যামের কথা শুনে আমার মাথায় কাজ করছে না। তবে এখন আমার মনের ভিতরে শুধু এইটুকু চলছে, আমাকে বেঁচে থেকে আমার আম্মুর হত্যার প্রতিশোধ নিতে হবে। তাই কাবা হাতে লম্বা ছুরিটা হাতে নিলাম। অন্যদিকে ম্যাম আমার হাতের দিকে এক নজরে তাকিয়ে আছে। তিনি দেখছে যে আমি কি করতে চাইছি। ছুরিটা হাতে নিয়ে মেয়েটার সামনে গেলাম, কিন্তু আমার চোখ থেকে টপ টপ করে পানি নিচে পড়ছে। মেয়েটার দিকে তাকিয়ে ছুরিটা নিচে ফেলে কান্না করতে করতে বললাম, আজও পৃথিবীতে কিছু বিশ্বাসঘাত মানুষ আছে যারা দিন শেষে নিজের মানুষের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। আমি ওদের বলছিলাম আমার আম্মুকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো বিনিময়ে, কিন্তু ওরা কিছু শুনলো না। আমাকে বাঁচতে হবে না ম্যাম। আমার মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার রাখে না, যে কিনা নিজের মাকে বাঁচাতে পারে নাই। কিছুক্ষণ কান্না করে চোখের পানি মুছে আবার টেবিলের সামনে গিয়ে বসে বললাম, আমার দ্বারা এইসব করা সম্ভব না ম্যাম, মাফ করবেন। আর কিছু না বলে ম্যাম চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আরেকজন কনস্টেবল এসে আমাকে আবার সেই আগের জায়গায় নিয়ে গেল। আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। রিপন কেন মৃত্যু একদিন আমাকে দেখতে আসে নাই, হয়তো ওরা আমাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছে। এসব বলে আমি আমার মনকে বোঝাই, তবে আমার ফাঁসি হবে নাকি আমাকে ছেড়ে দেওয়া হবে এসব সম্পর্কে এখনও আমি কিছু জানতে পারি নাই। ওই যে ম্যাম গেলেন আর আসেন নাই। আমাদের প্রতি শুক্রবারে সকল আসামকে একত্রে করে বাগান, মাঠ ইত্যাদি আরও অনেক কিছু পরিষ্কার করাই। আজকে শুক্রবার, তাই প্রতিদিনের মতো আজকে মাঠ পরিষ্কার করে একটু বসলাম। হঠাৎ করে একজন মুরব্বী এসে আমার পাশে বসলেন। তাকে অবশ্য মুরব্বী বলে ভুল হবে, তার বয়স আনুমানিক 40 কি এর বেশি হবে হয়তো। যাকে এসব দেখে আমার কি লাভ,
শরীরটা আমার প্রায় অনেকটাই ঘেমে গেছে। হঠাৎ করে আমার পাশ থেকে মুরব্বি বলল, তো কি খবর মিস্টার লাদেন, ভালো আছো তুমি? এবার আমি লোকটার কথা শুনে পুরো বোকা হয়ে গেলাম। এই লোকটা আমার নাম জানলো কিভাবে? এখানে তো আমার তেমন কারোর সাথে পরিচিত নাই, নিজের মতোই নিজে একা থাকি, কিন্তু এই লোকটা আমার নাম জানে কি করে? মুরব্বি আমার চোখের চাহনি দেখে বলল, আমাকে এত দেখার মতো কিছুই নাই। আমি তোমার সম্পর্কে সব কিছু জানি, আর আমি জানি তুমি এইসব জানতে চাইবে। যদি জানতে চাও আমার সম্পর্কে কিছু তাহলে বলতে পারো, তবে আমাকে চাইলে তুমি আঙ্কেল বলে ডাকতে পারো। এবার আমি বলা শুরু করলাম, আমাকে আপনি কিভাবে চেনেন? আমার কথা শুনে তিনি একটা মিষ্টি হাসি দিয়ে বলল, তোমাকে এখানে আনা হয়েছে তোমার মায়ের খুনের দায়ে। আমি ঠিক বললাম তো? যা বললেন সব ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমি... আমার সম্পর্কে জানতে হলে তোমার অনেক সময় লাগবে। এখন আমি তোমার কাছে এসেছি একটা দরকারে। এটা শুধু তুমি করতে পারবে, কেন জানি আমার তাই মনে হলো। সে পরে দেখা যাবে, আগে বলেন আমার সম্পর্কে আপনি এত কিছু কিভাবে জানেন? এই বলছি না, সবই বলবো। তার আগে আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। আর একটা কথা বলতে ভুলে গেছি, তুমি হয়তো জানো না তোমার বেস্ট ফ্রেন্ড মিতু আর রিপন তোমার সাথে কি করেছে। তুমি চাইছিলে ওরা দুজন বিবাহ করে সুখে জীবন যাপন করুক, কিন্তু তুমি হয়তো এটা জানো না ওদের বিয়ে আরো 2 মাস আগে হয়ে গেছে, কিন্তু তোমাকে এটা বলে নাই। তুমি হয়তো ওদের সত্যিকারের বন্ধু ভাবো, কিন্তু ওরা না। আমি জানি তুমি আমার এসব কথা বিশ্বাস করবে না, তবে এই মুহূর্তে আমি জেলের ভেতরে আছি, তাই আমি কিছু করতে পারবো না। যদি তুমি বিশ্বাস করো তো করলেই, নইলে আর আমি কি বলবো। মুরব্বী আঙ্কেলের কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে আবার প্রশ্ন করলাম, আপনি যদি সত্যি হন তাহলে সব... আমাকে থামিয়ে মুরব্বী আবার বলা শুরু করলো, তোমার সম্পর্কে আমি সবকিছু জানি, আর এটাও জানি তোমার আম্মুকে তোমার সৎ বাবা আর তোমার চাচাতো বোন মিলে মেরেছে। যদি আমার কথা মানতো আমি তোমাকে বাঁচাতে পারি, তবে সত্য একটাই, আমার কথা মতো কাজ করতে হবে। বাকিটা আমার উপরে ছেড়ে দাও। এবার আমি পুরোই চিন্তায় মগ্ন হয়ে গেলাম। একজন মানুষ যে কিনা জেলের ভেতরে থেকে আমার সম্পর্কে সব কিছু জানে, এটা কিভাবে হতে পারে? এই মুহূর্তে আমার বেঁচে থাকা অনেক বেশি দরকার। ছাড়বো না আমি ওদের, যারা আমার মাকে মেরেছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস শুধু বারবার ঘুরছে, এই লোকটা আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? দেখো, আমার কথা শুনে তো ভালো একটা জীবন পাবে। যদি আমার কাজটা করে দিতে পারে, বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই করে দিব। যদি বলো তুমি এই দেশে রাজত্ব করতে চাও, তাহলে আমি তোমাকে সেটাই করে দেব। তোমার উপর আমার এটা বিশ্বাস হয়েছে, এই কারণে তুমি গ্রাম অঞ্চলের একটা ছেলে, তোমার মুখে মায়া মায়া একটা ভাব আছে, তাই ওদের তোমার পছন্দ হয়েও যেতে পারে। এখন বলো তুমি রাজি কিনা, আর আমি সব বলবো তোমার সম্পর্কে। আমি এত কিছু কিভাবে জানি, তার আগে তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। ভয় পেও না, সহজ একটা কাজ। নিজে ফাঁসিতে ঝুলতে চাও নাকি নতুন জীবন ফিরে পেতে চাও? এবার আমি সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে বললাম, জি, আমি বাঁচতে চাই। বলেন আমাকে কি করতে হবে? যদি আপনার কথা মানি তাহলে আমি এখান থেকে যেতে পারবো তো, নাকি এখান থেকে গেলেও আমাকে পালিয়ে বেড়াতে হবে? পালিয়ে বেড়াতে হবে না, পুলিশ তোমাকে দেখেও ধরবে না, এটা নিশ্চিন্ত থাকো। এখন কথাটা হলো... আমি এবার খুব আগ্রহ নিয়ে বললাম, জি বলেন। মুরব্বী আবার বলা শুরু করলো, বিশ্ব সুন্দরের নাম তো শুনেছ নিশ্চিন্ত, যে তোমাদের এখানে বেড়াতে আসছে। আসল কথাটা হলো তোমাকে তার বাড়িতে চাকরের কাজ করতে হবে, আর সেখানে থেকেই আমার কাজ শুরু। এবার আমি বোকা হয়ে গেলাম পুরাই। কি বলছে এসব? আমাকে নাকি আবার চাকরের কাজ করতে হবে? আমি কিছু বলছি না দেখে মুরব্বী আবার বললো, বেশি দিন না, 1 মাস এর আগে সবকিছু হয়ে যাবে। আর বাংলাদেশের অনেক নামকরা ব্যক্তি তার বাসায় কাজ করার জন্য প্রতিদিন অনুরোধ করে, কারণ তারা এক নজর বিশ্ব সুন্দরীকে দেখতে চায়। তাদের বাসায় যারা কাজ করে, চাকর বলো আর যাই বলো, তারা বাসা থেকে বের হলে 2 জন পুলিশ এই একজন চাকরের পাশে থেকে পাহারা দেয়। বোঝো তারা কেমন সম্মান পায়। আর তুমি যদি চাও অনেক কিছু করতে পারবে।
সে পরে দেখা যাবে। বর্তমানে তোমার কাজ হলো চাকর হয়ে ওদের বাসায় যেতে হবে। সেখানে বড় বড় নামকরা ব্যক্তিরা যেতে পারে না। সেখানে তুমি কিভাবে যাবে তাই তো ভাবছো? এত চিন্তা করো না, আমি বলছি তো সবকিছু। আমি নিজে বুঝে নেব। এখন বলো, তোমার মতামত কি? মুরব্বের কথা শুনে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। জানা নেই একজন অপরিচিত লোকের কথা শুনবো কিনা। যদি আমি বাঁচতে পারি তার কথা শোনা আমার অবশ্যই ঠিক হবে। তবে তার সম্পর্কে সবকিছু পরে ধীরে ধীরে জেনে নেব যে এই ব্যক্তিকে। কি হলো, আমি কি চলে যাব নাকি? এবার আমি বললাম, আপনি সবকিছু রেডি করেন, আমি যেতে রাজি আছি। মুরব্বি এবার আমাকে জোরে ধরে বলল, গুড, আমি জানি তুমি পারবে। বহুদিনের অপেক্ষায় আছি শুধু এই দিনটা দেখিবে বলে। এবার আমি প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? মুরব্বি এবার হাসি দিয়ে বলল, তুমি তো কাউকে খুন করেছো, মানে মিথ্যা অভিযোগে এখানে এসেছো। আর আমি এখানে আসছি একটাই কারণে, আমার হাতে পিস্তল ছিল, সেই জন্যই। বুঝলাম না কিছু আঙ্কেল। এইসব এখন তোমার মাথায় ঢুকবে না। আগে এখান থেকে বের হও, পরে সবকিছু ধীরে ধীরে জানতে পারবে। আর শেষবারের মতো কাউকে কিছু বলতে চাইলে বলতে পারো, কারণ আগামীকাল তুমি এখানে থাকবে না। আমাদের সাথে এটা করতে পারলো কিভাবে একটা মেয়ে? ওরা তোর মাথা খারাপ হয়ে গেছে। ও তোর বেস্ট ফ্রেন্ড হয়, আবার আমার স্বামী হতে পারে, যে বড় একটা অপরাধ করেছে, তাই বলে তুই ওকে মেরে ফেললি? আমাকে বাড়িতে দিয়ে আসবে প্লিজ, আমার ভালো লাগছে না।